ওয়েলকাম টু এবি সুপার ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাস। 2025-এর বেশ কিছু মাধ্যমিকের বেশ কিছু ইতিহাস সাজেশন আমরা আজকে দিয়ে দিচ্ছি, যেগুলি এখন থেকে তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে রাখো, তাহলে আমি কথা দিচ্ছি যে 2025-এ যে মাধ্যমিক পরীক্ষায় বসবে তখন কিন্তু এই কোশ্চেনগুলো থেকে বেশিরভাগ কোশ্চেনগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো এবার আমরা জেনে নেওয়া যাক কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট যে চ্যাপ্টার তোমাদের সেটা হলো ইতিহাসের ধারণা। এখান থেকে মূলত 8 নম্বরের যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলি হলো স্বামী বিবেকানন্দর ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। তাছাড়া নববঙ্গ ও ইয়ং বেঙ্গল আন্দোলন কী, আন্দোলনের উদ্দেশ্য ও আন্দোলনিক ক্রিয়াকাণ্ড কী ছিল, কেন এই আন্দোলনে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। নেক্সট ঊনবিংশ শতকের শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগর কী ভূমিকা নিয়েছিলেন, অথবা 19 শতকে নবজাগরণে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এবার তোমরা এখান থেকে 4 নম্বরে যে কোশ্চেনগুলো দেখবে সেগুলির মধ্যে দেখে নাও আধুনিক কালের নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী ছিল। এটা একটু দেখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশ বারে কিন্তু দিয়েছে। তাছাড়া সরকারি নথিপত্র, এটা কিন্তু 2 নম্বরও ইম্পর্টেন্ট, প্লাস আমাদের 4 নম্বরও ইম্পর্টেন্ট সরকারি নথিপত্র। তাহলে নেক্সট চ্যাপ্টার থেকে আমরা দেখছি সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে তোমাদের 4 নম্বরের যে কোশ্চেনগুলো দেখতে হবে সেটা হলো টিকা। তোমার টিকাতে কী কী দেখে রাখবে, বামাবোধিনী পত্রিকা, তাছাড়া প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ে দণ্ড এবং কলকাতা মেডিকেল কলেজ। তাছাড়া আমি যদি এই টিকার মধ্যে এখান থেকে আমি তোমাদের দুটো করতে বেশিরভাগ তুমি কিন্তু এখান থেকে দুটো জিনিস দেখে রাখবে, যেটা হলো কিন্তু প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ে দণ্ড এবং কলকাতা মেডিকেল কলেজ। এই দুটো কিন্তু একটু দেখে রাখবে বেশি করে। তাছাড়া বামাবোধিনী পত্রিকাটাও দেখে রাখবে। এই দুটোকে একটু বেশিরভাগ দেখবে। নেক্সট পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ও নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এখানে 3টেই ইম্পর্টেন্ট 4 নম্বরের মধ্যে, যেখানে আমরা 3টে জিনিস বললাম টিকার মধ্যে ওই দুটো দেখে রাখবে, আর এখান থেকে 1 নম্বর 2 নম্বরটা দেখে রাখবে। খুব ইম্পর্টেন্ট এই দুটো 2 নম্বরের চ্যাপ্টারের মধ্যে 4 নম্বর কোশ্চেনের মধ্যে কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবার 8 নম্বরের দেখবে, 8 নম্বরের যেগুলি হলো বাংলায় নারী শিক্ষা বিস্তারে ভেঙ্কটার ওয়াটার বিটনের বেথুন উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। তাছাড়া লিখবে যে বাংলা নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এই দেশে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্যদের যে বিতর্কটা নিয়ে, সেই বিতর্কটা নিয়ে কিন্তু 8 নম্বরের কোশ্চেন খুব আসতে পারে, যেখান থেকে আমাদের 4 নম্বরে কিন্তু লিখতে হবে। তাছাড়া ড্যাডিড হেয়ারের স্মরণীয় কেন, অথবা এখান থেকে দিতে পারে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্যাডিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য কিন্তু। এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্যাডিড হেয়ারের অবদান দেখে রাখবে, আর প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার বিতর্কটা আলোচনা করে রাখবে, দেখে রাখবে এটা। তাছাড়া স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট নববঙ্গ ও ইয়ং বেঙ্গল আন্দোলন কী, এই আন্দোলনের উদ্দেশ্য ও আন্দোলনিক ক্রিয়াকাণ্ড কী ছিল, কেনই বা এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, এটা একটু দেখে রাখবে। 19 শতকে শিক্ষা সমাজ সংস্কারে আন্দোলনে বিদ্যাসাগর কী ভূমিকা নিয়েছিল, অথবা 19 শতকে নবজাগরণে বিদ্যাসাগরের অবদান আলোচনা করে। এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হলো এই কোশ্চেনটা। এখান থেকে আমি বলে দিচ্ছি তোমাদের কোন কোন কোশ্চেনগুলো একটু বেশি করে দেখতে হবে, যেটা হলো ফার্স্ট অফ দ্য বেথুন সাহেবের উদ্যোগটা দেখে রাখবে, আর দেখে রাখবে ড্যাডিড হেয়ারটা দেখে রাখবে, আর দেখে রাখবে 19 শতকের শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদানটা বা বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে। এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা দেখব প্রতিরোধ বিদ্রোহ ও বৈশিষ্ট্য। এই চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, মিনিমাম তোমাদের কিন্তু বানিয়েও লেখা যাবে এই চ্যাপ্টার থেকে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো দেখছো দেখো। 4 নম্বরের কোশ্চেনের মধ্যে যেগুলো টিকা আসবে, সেই টিকার মধ্যে দেখে রাখবে চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং বাংলার ওয়াহাবি আন্দোলন। এগুলো একটু দেখে রাখবে। আগেরবারে ইতিহাস কোশ্চেনটা কিন্তু খুবই টাফ করেছিল, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল। যেগুলো ইম্পর্টেন্ট আসার ছিল সালে সেগুলি কিন্তু আসেনি, কিন্তু আগে ঘুরে দিয়েছিল। তাই কিন্তু বলবো যে
ইম্পর্টেন্টের পাশাপাশি কিন্তু তোমরা কিছু কিছু ব্যর্থ মানে যেটা বাড়তি যে কোশ্চেনগুলো আছে সেই যেগুলো আসার চান্স নেই এমন হতে পারে, কিন্তু ওই কোশ্চেনগুলো একটু দেখে রাখো, একবার হয়তো দেখে রাখো। হ্যাঁ, এই তো ইতিহাস, তো ইতিহাস একটু পড়লেই বানিয়েও লেখা যায়। হ্যাঁ, তো আমি তাই তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা কিন্তু এইখান থেকে যদি 5টা কোশ্চেন হয়, 5টার মধ্যে কিন্তু তোমরা আর 2টো কোশ্চেন কিন্তু বাড়তি দেখে রাখবে, যাতে পরীক্ষায় তোমাদেরকে আর না লিখে আসতে না হয়। নেক্সট দেখে রাখো, সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া কোল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, উপনিবেশিক অরণ্যায়ন সম্বন্ধে লেখো। এখান থেকে তোমরা কিন্তু এই 4টি কোশ্চেন দেখবে। টিকার মধ্যে দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহ আর নীল বিদ্রোহ, আর এদিকে দেখবে বাংলার ওয়াহাবি আন্দোলন, এই 3টে কিন্তু একটু বেশি করে দেখবে। তাছাড়া তোমরা যদি সাঁওতাল বিদ্রোহ টিকা দেখো 4 নম্বরে, সেখানে তোমরা কিন্তু সাঁওতাল বিদ্রোহ কারণ লিখতে পারবে আর কোল বিদ্রোহের গুরুত্বটা লিখতে পারবে। কোল বিদ্রোহের গুরুত্ব আর করে পড়তে হবে তোমাদেরকে। নেক্সট 8 নম্বরে যেখানে দেখতেছো তোমাদেরকে, ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহের কারণগুলি কী ছিল। উপনিবেশিক যখন ব্রিটিশ শাসন করছিল ভারতে, তো সেই সময় যে কৃষকরা এবং উপজাতিরা কী কী বিদ্রোহ নিয়েছিল, যে আমরা জানলাম যে বিদ্রোহগুলো আছে, যেমন সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়া বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, এই যে বিদ্রোহগুলো, সেগুলো তো বিদ্রোহগুলো কারা নিয়েছিল? কৃষক এবং উপজাতি সম্প্রদায়রা। তারা কী কারণগুলিতে বা তারা এই বিদ্রোহের কারণগুলি কী হিসাবে বা কেনই বা তারা কিন্তু এই বিদ্রোহগুলিকে নিয়েছিল, সেটা 8 নম্বরে লিখতে হবে। তাছাড়া পাগলপন্থী বিদ্রোহ বিবরণ দাও, এটা একটু দেখে রাখবে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রাকৃতিক আলোচনা করো, এটা খুব ইম্পর্ট্যান্ট। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো ও কারণ লেখো। এটা 4 নম্বরে, 8 নম্বরে দিগলেই তোমরা কিন্তু 4 নম্বর আর 8 নম্বর দুটো লিখতে পারবে। তাই তোমাদেরকে বলবো যে 8 নম্বর যে কোশ্চেনটা আছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো ও কারণ, এইটা একটু দেখে রাখবে, যেটা কিন্তু তোমাদের আর যে 4 নম্বর কোশ্চেন আমরা বললাম টিকার লিখতে বললাম আর সাঁওতাল বিদ্রোহের কারণ লিখতে বললাম, সাঁওতাল বিদ্রোহ সেই সম্বন্ধে তোমরা লিখতে পারবে এটাও। ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক বিদ্রোহী কারণগুলি আলোচনা করো। এটা আমরা প্রথমে যে ফার্স্ট কোশ্চেনটা বললাম যে যেখানে কৃষক এবং উপজাতি বিদ্রোহের কারণগুলি, ঠিক তেমনই কিন্তু এটা লিখবে যে ব্রিটিশরা যখন শাসন করছিল ভারতে, তখন কিন্তু সংগঠিত বিভিন্ন কৃষক বিদ্রোহ, অনেকগুলি কিন্তু কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তার সেগুলি কিন্তু আমাকে কারণগুলি এবং তার কারণগুলি কেন হয়েছিল, কী কারণে সেগুলো কারিয়েছিল সে সম্বন্ধে লিখো। তো ধরো এখান থেকে তোমাদের কেমনভাবে লিখতে হবে, একটা যে কোনো প্রথমে লিখবে এই কোশ্চেনটা, একটু তোমার যদি মনে হয় যে কোশ্চেনের উত্তরগুলো দরকার হয় আমাদেরকে জানিয়ে বলবে কমেন্টে, আমি উত্তর বলে দেবো। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি উত্তর নিয়ে আলোচনা করবো না। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তোমাদের যদি গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো, সেই গ্রুপে যদি কোনো রকম প্রবলেম হয়, আমার লাস্টে পিডিএফে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে তোমরা যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকমের কোশ্চেনের অ্যান্সার থাকা দরকার হয় তাহলে তোমরা কিন্তু যে কোনো কোশ্চেনটা আমাকে কিন্তু লিখে পড়ে আমাদেরকে বলবে, যে কোশ্চেনটা আমাকে বলবে যে কোশ্চেনটা আমার অ্যান্সারটা চাই, আমি কিন্তু লিখে দেবো। তাছাড়া আমাদের কিন্তু এটা বুঝিয়ে দেবো, ভিডিও করে আমরা বুঝিয়ে দেবো। তো একটু ভালো করে কিন্তু দেখে রাখো। নীল বিদ্রোহে ব্রিটিশ শাসনকালে, এটা বললাম, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটাই দেখে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এইবারের জন্য। আগের বছরে এতটা নীল বিদ্রোহটা দেয়নি, এবারে এসেছিল, আসার চান্স আছে। সংবদ্ধতা গোড়ার কথা, এবার দেখো 1857 খ্রিস্টাব্দে সংবাদবদ্ধ গোড়ার কথা থেকে তোমাদের যেটা দেখে রাখতে হবে সেটি হলো 4 নম্বরে, যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে মহারানী ঘোষণাপত্র এবং হিন্দু মেলা ও ভারত সভা ও ভারত মাতার চিত্র, এগুলো টিকার মধ্যে দেখে রাখবে। তোমরা যদি 4 নম্বরের কোশ্চেনের মধ্যে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহটা দেখে রাখো, তো সেখানে তোমাদের বিদ্রোহের কারণটা পেয়ে যাবে খুব ভালো করে, যে 1857 খ্রিস্টাব্দে যেটাকে আমরা মহাবিদ্রোহ বলে থাকি, তো সেই মহাবিদ্রোহটা কেনই বা হয়েছিল, বা শিল্প বিপ্লব কেন হয়েছিল, বা জাতীয় বিপ্লব কেন হয়েছিল, বিভিন্ন চরিত্র রয়েছে, বিভিন্ন এর কারণগুলি রয়েছে যে কী কী কারণে দেখা দিয়েছিল সেটা দেখে রাখবে। মহারানী ঘোষণাপত্র দেখে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। টিকে আসার জন্য মহারানী ঘোষণাপত্র খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া হিন্দু মেলাটা এতটা ইম্পর্ট্যান্ট নয়, তাও দেখে রাখবে। আমি তো বললামই যে একটু দেখে রাখো, এমন কোনো সময় নষ্ট হবে না। আর ভারত সভা দেখে রাখবে। তাছাড়া ভারত মাতার চিত্র, এটা খুব ইম্পর্ট্যান্ট, ভারত মাতার চিত্রটা। তাছাড়া আমি এটা দিয়ে নিই এখনও, এটা দেওয়া নেই, যেটা আমাদের বঙ্গমাতা চিত্র আছে না, যে বঙ্গমাতা চিত্র, সেটা কিন্তু দেখে রাখবে, ওই চিত্রটা একটু দেখে রাখবে। নেক্সট দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করছিলেন কেন, এটা খুব ইম্পর্ট্যান্ট।
কেনই বা এই বিদ্রোহকে নিয়ে অনেক সম্প্রদায়েরা অনেক মতামত দিয়েছেন, যে অনেকে অনেক নাম দিয়েছেন। কেউ এটাকে কিন্তু প্রথম বিদ্রোহ বলেছেন, কেউ এটাকে মহাবিদ্রোহ বলেছেন, বা আপনাকে সিপাহী বিদ্রোহ বলেছেন, অনেকে বলেছেন। তাই এগুলোকে একটু কী কী যে চরিত্রগুলো আছে, আমি বলবো যে এর জাতীয় বিদ্রোহ বলেছেন কেন, এই কোশ্চেনটার পাশাপাশি এই চরিত্রটা দেখে রাখবে। কারণ অনেক সম্প্রদায়ের কিন্তু অনেক নামকরণ করেছেন, তো যদি চরিত্রের দিকে দেখে রাখো, তাহলে কিন্তু আমি বলবো যে এইখান থেকে, এই চরিত্র থেকে যে কোনো একটি কোশ্চেন আসবে কি। আগের বছর এই কোশ্চেনটা এসেছিল, আবার এই বছর তুমি যদি দেখে রাখো কোশ্চেনটা, তা বলবো আমি কিন্তু যে এই বছর আসার চান্স আছে। যে কোনো চরিত্র থেকে কিন্তু হয়তো জাতীয় বিদ্রোহ বলতে পারে, বা তোমাদের বলতে পারে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যে কোনো একটা কোশ্চেন এই কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারবে। তো এটাকে একটাই উত্তর হবে। কারণ অনেক সম্প্রদায়রা এই বিদ্রোহটা তার রূপটি দেখে এটাকে নামকরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আর কীরূপ ছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা একটু দেখে রাখবে ভালো করে। হ্যাঁ, এটা স্টার মার্কস হয়তো তুমি পাশে দেখতে পাচ্ছ, 2 নম্বর স্টার মার্কস দেওয়া আছে, কিন্তু 3 নম্বর স্টার মার্কস দেওয়া নেই। তাও বলবো স্টার মার্কস না দেওয়া থাকলেও কিন্তু তুমি দেখে রাখো। দেখে রাখলে কী হবে, তোমাদের এটা স্টার মার্কস দেওয়া নেই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যদি বারবার করে একটু দেখে রাখো, একটু ভালো করে দেখে রাখো, কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব আছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে প্রতি শিক্ষিত বাঙাল সমাজের মনোভাব কীরূপ ছিল, এটা দেখে রাখবে। 19 শতকে সভা সমিতির যুগ দেখে রাখবে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রাকৃতি ও চরিত্র কীরূপ ছিল দেখে রাখবে। এটা 8 নম্বরের কোশ্চেন জন্য খুব ইম্পর্টেন্ট। আমি 4 নম্বরে দিয়ে দিই 4 নম্বরের কোশ্চেনটা। 8 নম্বরের জায়গায় আলোচনা করা দরকার ছিল, তবে আমি কিন্তু 4 নম্বরের জায়গায় দিয়ে দিয়েছি। তো এখান থেকে যদি এই চরিত্র দেখে রাখো, তাহলে তোমাকে কিন্তু জাতীয় বিদ্রোহটা লিখতে পারবে। তাহলে 8 নম্বরের কোশ্চেন দেখে রাখবে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রাকৃতি ও চরিত্র, এটা দেখে রাখবে। আর 2 নম্বর যেটা লিখে রাখবে, 8-এর 2 নম্বরেরটা, সেটা হলো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। কারণগুলি লিখতে হবে। তাছাড়া কিন্তু এই যে বিদ্রোহের শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল, 4 নম্বরের কোশ্চেন। এই দুটো কোশ্চেনে কিন্তু 4 নম্বর দুটো মুখস্থ করলে তোমরা কিন্তু 8 নম্বর লিখতে পারবে। তাহলে তোমাদের নতুন করে 8 নম্বর কোশ্চেন মুখস্থ করতে হচ্ছে না। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ ছবি তাৎপর্য ব্যাখ্যা করো, এটাও কিন্তু তোমাদের 8 নম্বরে পেয়ে যাচ্ছ। তাহলে আমরা টিকাতে দিয়েছিলাম 4 নম্বরে ভারতবর্ষ চিত্র, সেখান থেকে কিন্তু তোমাদের বলতে হলে যে তোমার যদি 8 নম্বরে মুখস্থ করে রাখো, তাহলে তোমার 4 নম্বর বানিয়ে লিখতে পারবে। তাছাড়া তোমরা যদি বলো যে আমি কারণগুলি লিখে রাখি, যে 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহের যে কারণগুলি, চরিত্র দেখে রাখো, তাহলে তোমরা কিন্তু 4 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে সেগুলো লিখতে পারবে। এবার নেক্সট দেখে রাখো, 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র ঐতিহ্য তাৎপর্য ব্যাখ্যা করো, এটা দেখে রাখবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ দেখে রাখবে। জাতীয় চেতনা প্রসারে হিন্দু মেলা ভূমিকা লেখো, এটা দেখে রাখবে। 19 শতকে লেখায় জাতীয়তাবাদের কীরূপ ফুটে উঠেছিল, এই কোশ্চেনটা একটু দেখে রাখবে। যা 19 শতকে লেখায় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে, এবং 19বিংশ শতকে লেখায় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে, এই কোশ্চেন দেখে রাখবে। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন চ্যাপ্টার থেকে দেখে রাখবে, যেটা হলো 4 নম্বরের মধ্যে ফার্স্ট হলো কিন্তু টিকা। সেখানে দেখে রাখবে বাংলা ছাপাখানা বিকাশ দেখে রাখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স দেখে রাখবে, এবং তাছাড়া দেখে রাখবে বসু বিজ্ঞান মন্দির এবং IACS, এটা দেখে রাখবে। 2 নম্বরের মধ্যে দেখবে যেটা হলো উপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনাগুলি লেখো। 3 নম্বরটা যেটা দেখে রাখবে বাংলার বিজ্ঞান ও কারিগর শিক্ষার বিকাশ সম্বন্ধে লিখো। 4 নম্বর দেখে রাখবে বাংলাদেশে মুদ্রণ শিল্পে শ্রীরামপুরের ছাপাখানা অবদান উল্লেখ করো, এটা দেখে রাখবে। 5 নম্বর থেকে দেখবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান। 6 নম্বর দেখবে বাংলার মুদ্রণ শিল্পের অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো ও উপেন্দ্র কিশোর সাহিত্য প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, এটা দেখে রাখবে। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন 4 নম্বরের জন্য। তাছাড়া 7 নম্বর যেখান থেকে তোমরা দেখবে যে বাংলার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের কীরূপ ভূমিকা পালন করেছিল, এটাও 4 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই দুটো দেখে রাখবে বেসিক্যালি। এবং 8 নম্বরতে তোমাদের যেগুলো দেখতে হচ্ছে, সেগুলি হলো 19বিংশ শতকে বাংলার কারিগর শিক্ষার বিকাশ বিষয় সম্পর্কে আলোচনা করো। তাছাড়া অথবা দেখতে পারো যে বাংলার কারিগর শিক্ষা বিষয় সম্বন্ধে টিকাটাও লিখে রাখতে পারো এখান থেকে। 2 নম্বর থেকে দেখবে 8 নম্বর টিকা দেয়নি, এটা আমি 4 নম্বরে দেওয়া উচিত ছিল, তবে আমি কিন্তু এখানে 8 নম্বর পাশে কিন্তু 4 নম্বরে দিয়ে রেখেছি। হ্যাঁ, তো এটা দেখে রাখবে। বাংলা কারিগর শিক্ষা বিকাশ টিকা, এটা 4 নম্বরের কোশ্চেন আসে, তো আমি তোমাদেরকে এটা 8 নম্বরে পাশে অথবা দিয়ে দিয়েছি। এটা একটু 4 নম্বরে লিখে রাখবে। কারিগর শিক্ষা বিকাশটাই পড়লে 8 নম্বর লিখলেই 8 নম্বর যেটা মুখস্থ করো, সেখানে তোমরা কিন্তু 4 নম্বর কোশ্চেনটা কিন্তু তৈরি হয়ে যাবে। 19 শতকে বাংলার ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ছাপাখানার যে ব্যবসা, ছাপাখানাটাকে যে বিজনেস হিসেবে নিয়েছিল, ছাপাখানার যে ব্যবসা তৈরি হয়েছিল, সেটা সম্বন্ধে লিখতে পারো। বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো।
যে প্রথম যে ছাপাখানাগুলো দেখা দিয়েছিল বাংলার, সেখানে সেই ছাপাখানাতে শিক্ষা বিস্তার কেমনভাবে হয়েছিল সেটা দেখতে পারো। তাছাড়া দেখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর এর যে শান্তিনিকেতনের ভাবনা কীরূপ উদ্যোগ নিয়েছিল, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসার চান্স ছিল, এবার আসেনি, পরের বছর আসার চান্সটা আছে, দেখে রাখবে। নেক্সট কোশ্চেন যেটা হলো আমাদের চ্যাপ্টার থেকে দেখে রাখবে, নেক্সট চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রথম যে কোশ্চেনটা হলো বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অসহযোগ আন্দোলন দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। 2 নম্বরতে লিখে রাখবে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি একা আন্দোলন। এগুলি কি? এর টিকাতে দেখে রাখবে যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি আর একা আন্দোলন, এই দুটি কিন্তু কোশ্চেন টিকাতে দেখে রাখবে। 3 নম্বর লিখবে বামপন্থী গোষ্ঠী উদ্ভবের জাতীয় পটভূমি কী ছিল বলে তোমার মনে হয়। 4 নম্বর লিখে রাখবে মোপালা কৃষকদের আন্দোলনকে গড়ে তোলার ক্ষেত্রে খিলফাত নেতারা কী ভূমিকা পালন করেছিল। 5 নম্বরতে দেখে রাখবে আইন অমান্য আন্দোলনের পূর্বে বামাপন্থী কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল। 6 নম্বরতে দেখে রাখবে 6 নম্বর থেকে, যেটা হলো কিন্তু ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল। এগুলি কিন্তু আমরা 4 নম্বরতে দেখবে। 8 নম্বরতে যেগুলো দেখতে হবে সেগুলো কিন্তু ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল, বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, ভারতবর্ষ সমাজতন্ত্রের প্রসারের ক্ষেত্রে বামপন্থী আন্দোলনের ভূমিকাগুলি আলোচনা করো। এখানে 3+5 এই কোশ্চেনটা একটু খুব ইম্পর্টেন্ট বটে, একটু দেখে রাখবে ভালো করে। নেক্সট যেটা দেখবে সেটা হলো 20 শতকের ভারতে জাতীয় আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনৈতিক সংযোগ বিশ্লেষণ করো। আর 4 নম্বরতে দেখতে যেটা হবে সেটা হলো কিন্তু ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল, এদের উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল। এটা তোমরা 4 নম্বর টিকাতে আমরা দেখলাম। তো এই 8 নম্বরে মুখস্থ করে তোমরা কিন্তু 4 নম্বর লিখতে পারবে। বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, ভারতবর্ষ সমাজতন্ত্রের প্রসারের ক্ষেত্রে বামপন্থী গোষ্ঠীর ভূমিকা উল্লেখ করো। নেক্সট যেটা দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো। নেক্সট যেটা দেখবে ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা আলোচনা করো। নেক্সট ভারতীয় আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা আলোচনা করো। এটা দেখো, এখান থেকে আমরা একটা কোশ্চেনকে ভেঙে ভেঙে দুবার করে দিয়েছি, যেটা হলো ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো বা আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু দুরকম এমন করে আসতে পারে। এটাকে 4+4 দিয়ে আমরা কিন্তু 8 নম্বরের কোশ্চেন করে দিয়েছি, সেটা কিন্তু 4 নম্বরে আসতে পারে, প্লাস কিন্তু এটা 8 নম্বরে দিতে পারে। তাই বলবো যে এখান থেকে তুমি যদি কোশ্চেনটা করো তাহলে 7 আর 8 কোশ্চেনটা একটু ভালো করে দেখে নজর দিবে, তাহলে 7-8 নম্বরের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমরা কিন্তু 6 নম্বরের কোশ্চেনটা দিতে পারবে, 6 নম্বরের কোশ্চেন লিখতে পারবে। তাহলে তুমি কী করবে না, আমি বলতেছি ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক এবং শ্রমিক এই দুটো কোশ্চেন আছে, তো তুমি এটা 4 নম্বরে আসতে পারে বা 8 নম্বরে এমনভাবে কোশ্চেন আসতে পারে। তাছাড়া তুমি কিন্তু 4 নম্বরে এমন কোনো আসতে পারে কোশ্চেনটা। তাছাড়া কিন্তু এই কোশ্চেনটাকে এমনভাবে আসতে পারে যে হয়তো কৃষক এবং শ্রমিক এই দুজনকে আলাদা করে দিতে পারে 4 নম্বরের ক্ষেত্রে বা 8 নম্বরের ক্ষেত্রে। তাই বলবো এই 7 নম্বর কোশ্চেনটা আর 8 নম্বর কোশ্চেনটাকে একটু ভালো করে নজর দেবে, তাহলে তুমি কিন্তু 6 নম্বর কোশ্চেনটা লিখতে পারবে, 4+8 ক্ষেত্রে লিখতে পারবো, 4 নম্বরের ক্ষেত্র আর 8 নম্বরের ক্ষেত্র। নেক্সট যেটা আমাদের হলো 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলনের বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকে তোমার যেটা দেখতে হচ্ছে 4 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর ফার্স্ট কোশ্চেন দেখতে হচ্ছে, যেটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। 3 নম্বরে দেখতে হবে আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো। টিকাতে দেখবে মাস্টারদা সূর্য সেন, পুরাচক্তি, বাংলার দলিত আন্দোলন ও প্রতিলতা ওয়াদেবদার। এখান থেকে তোমরা কিন্তু এই টিকাগুলি একটু দেখে রাখবে। দীপাবলি সংগ্রহ সম্পর্কে কী জানো। আর নেক্সট লিখবে অনিন্দ্র যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখান থেকে তোমাদের নেক্সট যে কোশ্চেনগুলো তোমার ধরো এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে এমসিকিউ কোশ্চেন তো এবার অনেক ইতিহাস থেকে তো প্রত্যেকটা এমসিকিউ অনেক এমসিকিউ হয়, এবার সম্পূর্ণ সব এমসিকিউ নিয়ে আলোচনা করতে পারবে না। আমি এগুলো কিন্তু কী করবো না একটা চ্যাপ্টার থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু এমসিকিউ কোশ্চেন, কিছু বড় 1 নম্বরের কোশ্চেন, কিছু 2 নম্বরের কোশ্চেন কিন্তু আমি তৈরি করবো ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ, এটা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে থাকবে। হ্যাঁ, এটা নেক্সট যে ইতিহাসের ক্লাস সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে বারবার করে বলছি যে গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপে জয়েন হলে কী হবে না, দেখো সামান্য কিছু কিছু কোশ্চেন 1-2 কোশ্চেন তো আমি বারবার করে ভিডিও বানাতে পারবো না, তাহলে তোমাদের যদি গ্রুপে থাকো সেখানে কিন্তু আমরা সামান্য কিছু এমসিকিউ কোশ্চেন 10-15টা এমসিকিউ কোশ্চেন মতো কিন্তু আমরা হয়তো পিডিএফ করে বা টেক্সট করে কিন্তু তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিতে পারবো। তাই বলবো, বারবার করে বলছি যে একটু পিডিএফে আমাদের যে পিডিএফ দরকার হলে বা নোট দরকার হলে তোমরা গ্রুপে জয়েন হও।
আমার লাস্টে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হাই পাঠাবে এবং গ্রুপে জয়েন করাও এমন কিছু আমাকে লিখে দেবে, আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো। বারবার করে একটু কথাটা বলবো যে গ্রুপে জয়েন করে দিচ্ছি, তোমাদের রিকোয়েস্ট করছি যে গ্রুপে জয়েন হও। গ্রুপে জয়েন হলে তোমাদেরই লাভ, এখানে আমার কোনো লাভ নেই যে আমার ভিউ বাড়বে, সাবস্ক্রাইব হবে, আমার লাইক হবে, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে। এখানে আমার তার জন্য আমি কোনো উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছি না এখানে, বা আমার চ্যানেল খোলা কোনো এমন কোনো আমার যে পরামর্শ নেই যে আমি চ্যানেল খুলেছি আমার ইউটিউবে কোনো ইনকাম করার জন্য, সেই পরামর্শ নয়। হ্যাঁ, তোমরা সেই ভিডিওটাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো যাতে তোমাদের কোনো ভালো হয়, সেই দিকটা দেখেই কিন্তু আমি এই চ্যানেল খোলা। তাই তোমাদেরকে বারবার করে বলবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করলে কি হবে, আমাকে যদি সাপোর্ট করো, এবার ধরো আমার একটা ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে, এত পরিশ্রম করে ভিডিও বানানো, সেই ভিডিওতে তোমরা কোনো রকম ভিউজ দিলে না, কোনো কেউ দেখছোই না ভিডিওটা ভালো করে, কোনো কাউকে শেয়ার করছো না, তাহলে আমার ভিউটা না বাড়লেও তো আমার তো মনটা মানবে না যে তোমরা হয়তো কেউ দেখছোই না, তাহলে আমার ভিডিও বানানো বেকার, ব্যর্থ দেখা দিচ্ছে। তো তোমরা যদি এটাকে আমাকে যদি একটু সাপোর্ট করো, তো আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত রকমের কিন্তু প্রবলেমকে সলভ করে দায়িত্ব আমার। যে কোনো তোমাদের কোনো প্রবলেম হলে তুমি শুধু আমাকে জানাও, আমি সেই ভিডিও নিয়ে আমরা আসবো। এই চ্যানেলে আমার মাধ্যমিক ক্লাসের, 11 ক্লাসের, 12 ক্লাসের এই সমস্ত রকমের কিন্তু নোট পেয়ে যাবে। আর্টসের মধ্যে সমস্ত রকম সাবজেক্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই বারবার করে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে কী হবে, এখানে সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবটা বাড়বে সেই পরামর্শ নয় বা সেই উদ্দেশ্য নয়। সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার নোটিফিকেশানটা পেয়ে যাবে, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা পাবে। তো তার জন্যই বলবো যে তোমরা কিন্তু একটু দেখে রাখো। নেক্সট দেখতে হচ্ছে তোমাদের রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাছাড়া গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কী বোঝো, এখানে গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কী বোঝো এই কোশ্চেনটা একটু আলোচনা করেছি, দেখে রাখো। গান্ধীকে নিয়ে লিখতে হবে এবং আম্বেদকরকে লিখতে হবে। হ্যাঁ, এই দুজনকে নিয়ে কিন্তু যে তাদের মধ্যে যে বিতর্কটা, সেই বিতর্ক সম্বন্ধে আমাকে লিখতে হবে। নেক্সট, অহিংস অসহযোগ আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের গুরুত্ব লেখো। এই কোশ্চেনটা কিন্তু 4 নম্বরের জন্য দেখে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। আর এখান থেকে যে 8 নম্বরের কোশ্চেনগুলো দেখতে হবে সেগুলি হলো বিংশ শতকে নারী আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তাছাড়া দেখবে জাতীয় আন্দোলনের ধারা হিসেবে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাছাড়া তোমরা 3 নম্বর যে কোশ্চেন দিতে পারো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্ত ও প্রতিলতা ওয়াদেবদারের অবদান উল্লেখ করো। এই কোশ্চেন দেখতে পারো, এখানে প্রতিলতা ওয়াদেবদার বানানটা একটু স্পেলিংটা ভুল আছে, এখানে আমি তো মোবাইল থেকে লিখছি, তাই মোবাইল থেকে লেখার জন্য একটু টাইপিংটা মিস্টেক হয়ে যাচ্ছে, তাই একটু দেখে রাখবে কোশ্চেন বানানগুলো একটু। প্রতিলতা ওয়াদেবদার অবদান উল্লেখ করো। নেক্সট 4 নম্বর দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। এটা 8 নম্বরের কোশ্চেন দেখে রাখবে। আর নেক্সট যে চ্যাপ্টার তোমাদের লাস্ট চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের মাত্র 4 নম্বরের কোশ্চেন আসবে, এখান থেকে কোনো রকম 8 নম্বরের কোশ্চেন আসবে না। তার জন্য এখান থেকে আমি 4 নম্বর 5টি মাত্র কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, দেখো এইখান থেকে লাস্ট চ্যাপ্টার যেহেতু, তো লাস্ট চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে 4 নম্বরের কোশ্চেন আসবে, তো এইখান থেকে তোমরা কিন্তু দেখে রাখতে পারো। আমি যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, যেমন তোমরা দেখে রাখতে পারো, আমি কোশ্চেন আলোচনা করি, তারপর লাস্টে বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট। ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণগুলি উল্লেখ করো। দেশীয় রাজ্যগুলি ভারত চুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেন। নেক্সট, উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করেন। তাছাড়া তোমরা দেখতে পারো সংবিধান কীভাবে, কেন এবং বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো বেশি করে নজর দিতে হবে সেগুলি হলো সংবিধান কীভাবে, কেন বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দিয়েছিল, এবং দেশীয় রাজ্যগুলি ভারত চুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেন। তাছাড়া তোমরা দেখে রাখতে পারো যে স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে পুনর্গঠন করে। এই কোশ্চেনটা একটু দেখে রাখতে পারো, তাহলে এখান থেকে আর এমন কোনো 8 নম্বরের কোশ্চেন আসছে না যেহেতু, তাই 4 নম্বরের কোশ্চেনগুলি দেখে রাখো। তাহলে আজকে আমাদের এইটুকুই। হ্যাঁ, এইটুকুই আলোচনার বিষয়। তাহলে তোমরা কিন্তু এই বড় বড় কোশ্চেনগুলোকে 4 নাম্বার আর 8 নাম্বার কোশ্চেনগুলোকে একটু ভালো করে নজর দেবে। এই কোশ্চেনগুলোকে এখন থেকে তৈরি করে রাখো। হ্যাঁ, মাধ্যমিকে এখন টাইম আছে, হাতে গোনা। তাই তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলোকে একটু ভালো করে নজর দিয়ে এই কোশ্চেনগুলোকে নোট তোমরা বানাও। হ্যাঁ, না বানাতে পারলেও বা না তৈরি করতে পারলেও আমাকে জানাও, আমি তোমাদের নোট নিয়ে আসবো এবং নোটটা সম্পূর্ণ আলোচনা করে দেবো।
তাহলে আজ এইটুকুই, ভালো করে এগুলোকে একটু ভালো করে নজর দাও। হ্যাঁ, এবার পিডিএফের যে পিডিএফটা আমি বললাম, সেই পিডিএফের নাম্বার আমি দিচ্ছি, সেই পিডিএফ আমাকে হাই লিখে তোমরা মাধ্যমিকের ভিডিও দেখছো, মাধ্যমিকের কোশ্চেন লিখবে। তো মাধ্যমিকের কোশ্চেন চাইতে গেলে লিখবে এমপি, হাই এমপি, তোমাদের হাই এমপি দিয়ে পাশে লিখে রাখবে পার্ট 1। এটা পার্ট 1-এর ভিডিও। তোমাদের সাজেশন যেহেতু চাইছো, তাহলে পার্ট 1-এর ভিডিও যাইবে। কেন দেখো, এই কোশ্চেনটা আমি আজকে ভিডিওটা ছাড়ছি, কিন্তু ভিডিওটা হয়তো আরও ওর যখন পুরনো হয়ে যাবে, তখন তো আমি আরও অনেক ভিডিও ছাড়া হবে। তাহলে আমার বুঝতে একটু অসুবিধা হবে যে তোমরা কোন ভিডিওটা চাইছো। তাহলে এমন হতে পারে, তোমরা কী করতে পারো, তোমরা কিন্তু পার্ট 1 এমপি পার্ট 1 সাজেশন লিখে দেবে, এমপি পার্ট 1 সাজেশন। তাহলে আমি কী করবো, তাহলে কিন্তু আমার সমস্ত যত সাজেশন আছে সেগুলো কিন্তু আমাকে দিয়ে দেবো 8 নম্বরের কোশ্চেন, 8 নম্বরে। তাছাড়া তোমাদের যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, সেই সেমিস্টার ওয়াইজে কিন্তু ভিডিও আমি কিন্তু আসবে, যে ফার্স্ট সেমিস্টারে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেটা দেখতে হচ্ছে বেশি করে, সেগুলোও কিন্তু আমি ভিডিও নেক্সট চ্যানেলে নেক্সট যে ক্লাস হবে সেখানে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তবে দেখো, আমার একটুকু ভিডিও ছাড়তে আমার একটু দেরি হয়। হ্যাঁ, তবে তোমরা কিন্তু ভিডিওটাকে যে ভিডিও আসবে না সে বলে তোমরা কিন্তু মনোযোগ হারাও না। আমার একটু ভিডিও ছাড়তে দেরি হবে, কেন দেখো, আমার ঠিক টাইম পাওয়া যায়নি। আমার টাইম করে আমাকে কিন্তু একটি ভিডিও ছাড়তে হয়। এবার তোমরা যেমন মাধ্যমিকের জন্য সাজেশন চাইছো, আরও তো অন্যান্য ক্লাসগুলো তো আমাকে তাদের সাজেশন দিতে হবে। তাই আমাকে সব ক্লাস দেখে পরেই কিন্তু আমাকে ছাড়তে হয়। হয়তো আজকে তোমাদের ইতিহাস ছাড়লাম, নেক্সট ভিডিও বা নেক্সট চ্যানেলটা হবে, নেক্সট ক্লাসটা হবে, সেখানে হয়তো আমরা 11 ছাড়তে পারি, বা মাধ্যমিকে যেমন ছাড়লাম 11 ছাড়তে পারি বা 12 ছাড়তে পারি। তো ধৈর্য হারাও না, আস্তে আস্তে আমার ক্লাসে আমি পাবো, ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, এবার ধরো আমাকে তো সমস্ত বিষয় আস্তে আস্তে ভিডিওগুলো আনতে হবে, তাহলে পেয়ে যাবে। হ্যাঁ, এবার তোমার যদি খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট করো যে আমাকে স্যার বা দাদা, আমাকে ওই ভিডিওটা আমাকে আরেকবার নতুন করে আবার আরেকটা ভিডিও কিন্তু আপলোড করো। আমি কী করবো, সেই ভিডিওটাকে নিয়ে আপলোড করবো। তাই একটু আমাকে মনোযোগ দিয়ে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। হ্যাঁ, তাহলে আজকে এইটুকুই। হ্যাঁ, এবার পিডিএফটা দেখে রাখো। এই নাম্বারে আমাকে পিডিএফে হাই পাঠাবে। আমি তো বললাম কেমন করে হাই লিখতে হয়, আমাকে লিখে পাঠাবে, হাই লিখবে। এমপি যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমরা সাজেশন চাইছো, এমপি সাজেশন। এবার কী সাজেশন চাইছো সেটা তো লিখতে হবে আমাকে। এবার আমি তো বুঝতে পারবো না যে কী সাজেশন চাইছো, তখন লিখে রাখবে এমপি মাধ্যমিকের সাজেশন লিখবে। বা তোমরা যদি এমনটা করতে পারো, ধরো তোমরা এই নাম্বার আছে, তো এই নাম্বারে তোমাদের যে আমাদের যে ভিডিওটা দেখছো, সেই যে আমার যে থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলটা কিন্তু স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিতে পারো। আমি সেই সাজেশনের ভিডিওটা তোমাদের কিন্তু দিয়ে দেবো। তোমার যদি লিখতে একটু প্রবলেম হয়, তাহলে তো আমার তো বুঝতে হবে না, আমি বুঝতে না পারলে এবার আমি তোমাদের কী পিডিএফ দিয়ে দেবো। তো তার জন্য বলবো, এই থাম্বনেলটা কিন্তু স্ক্রিনশট করে পরে আমাকে কিন্তু সেন্ড করে দেবে। আমি সেই সাজেশনটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তাই এই পিডিএফটা এই নাম্বারটা একটু দেখে রাখবে। এই নাম্বারে আমাকে হাই পাঠাবে। তাহলে আজকে এইটুকুই, আর বেশি কিছু আলোচনা করবো না। একটু লাইক কমেন্ট করে দেবে, এবং সাবস্ক্রাইব করে তোমাদের যে বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবে। তাহলে তারাও যদি এটা পায়, এই ক্লাসগুলো তারাও যদি পায়, যেমন পায়, তাদেরও কিন্তু যেন সাহায্য হয়। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে সাহায্য করা, তোমাদের সাফল্যে হাত বাড়ানো। তাই তোমরা যদি সাহায্য করো, আমার নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজ এইটুকুই। আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসবো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তাহলে আজ এইটুকুই রাখছি।